আসুন আজকে আমরা ফাইনাল অ্যাকাউন্টের যে অংশটুকু আমরা লাস্ট ক্লাসে রিমেইনিং ছিল সেই কাজটুকু আজকে আমরা করতে চেষ্টা করি। আমরা জানি আমরা লাস্ট ক্লাসে আমরা ফার্নিচার এন্ড ফিকচার্স পর্যন্ত ডেপ্রিসিয়েশনটা আমরা করেছিলাম। আজকে আমরা প্লান্ট এন্ড মেশিনারি ডেপ্রিসিয়েশনটা আমরা দেখব। তাহলে প্লান্ট এন্ড মেশিনারির 15% যদি ডেপ্রিসিয়েশন করতে হয় তাহলে প্লান্ট এন্ড মেশিনারি বাই নেচার ইটস অ্যান অ্যাসেট। তাহলে অ্যাসেট যদি হয় তাহলে আমরা ফাইনাল অ্যাকাউন্টের যে ব্যালেন্স শিটের যেই অপশনটা আছে এখানে প্লান্ট এন্ড মেশিনারি নামে আমরা অ্যাসেট পাশে অলরেডি এটা ইনপুট দিয়ে রেখেছি। তাহলে ডেপ্রিসিয়েশন যেহেতু এটা ব্যবহারজনিত একটা ব্যবহারজনিত খরচ, সে কারণে আমার প্লান্ট এন্ড মেশিনারির ভ্যালুটা এটার মাধ্যমে কমে যাবে। আপনারা ভালোভাবেই জানেন, ধরেন আপনার একটা গাড়ি ছিল, সেই গাড়িটা আপনি দীর্ঘদিন ব্যবহার করেছেন, ব্যবহার করার পরে যখন বিক্রি করতে যাবেন তখন যে দামে কিনেছিলেন সে দামে কোনো অবস্থাতেই বিক্রি করতে পারবেন না। তাহলে যেই কম দামে আপনি বিক্রি করছেন, যতটুকু কম দামে বিক্রি করছেন সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। সেই ডেপ্রিসিয়েশনটা আমরা ভ্যালু থেকে লেস করি। লেস depreciation at the rate of 15%. তাহলে 15% যদি হয় তাহলে এটার 15% কত হবে? 1,50,000 টাকা 15%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করলে আপনারা বুঝতে পারবেন, কিন্তু আমার এখানে আমি সরাসরি ব্যবহার করছি 15% যদি হয় তাহলে আমার এটা হচ্ছে কত? 22,250 টাকা। তাহলে আমার যেহেতু আর কোনো জায়গা রাখিনি, দ্যাট মিনস আমার এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট আমার এখানে নাই। তাহলে আমরা এখান থেকে এটা যদি বিয়োগ দেই তাহলে কত টাকা হয়? আমরা এত টাকা দেখতে পাই। তাহলে 1,27,500 টাকা এই বছরের শেষ তারিখে যে ব্যালেন্স শিটটা করছি আমরা, সেখানে আমাদের প্লান্ট এন্ড মেশিনারির ভ্যালু দাঁড়ায় 1,27,500 টাকা। খেয়াল করে দেখেন এই যে ডেপ্রিসিয়েশনটা কোত্থেকে এসেছে? ডেফিনেটলি আমার এই অ্যাডজাস্টমেন্ট থেকে আসছে। অ্যাডজাস্টমেন্ট কোথায়? এই অ্যাডজাস্টমেন্ট 15%। আমরা বলেছি অ্যাডজাস্টমেন্টের প্রতিটি আইটেম কমপক্ষে দুবার আমাকে ইনপুট দিতে হবে। তাহলে এটা যদি নেচার অ্যানালাইসিস করি তাহলে এই নেচারটাকে যদি বলি ডেপ্রিসিয়েশন আমার জন্য যদি খরচ হয়ে থাকে তাহলে এটা ডেফিনেটলি ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার। এটা যদি ফ্যাক্টরি মেশিনারিজ এর সাথে জড়িত হয় তাহলে ডাইরেক্ট হবে, আদারওয়াইজ রেস্ট অফ দ্য কনসেপ্টে আমরা সবসময় ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার হিসাবে দেখব। তাহলে এক্সপেন্ডিচার গুলো আমরা যেহেতু ডেবিট করে লিখতে হয় তাহলে এটা আমাদের প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের ডেবিট পাশে আমরা লিখব depreciation on plant and machinery. Depreciation on plant and machinery. On plant and machinery. কত টাকা? 22। আমরা জানি, আমরা সেই টাকাটা একটু দেখি, সেই টাকাটা আমরা দেখতে পাচ্ছি 22,500 টাকা আমাদের ডেপ্রিসিয়েশন আমরা চার্জ করেছি। 22,500 টাকা। আশা করি ডাবল এন্ট্রি সম্পর্কে কনসেপ্ট কমপ্লিট আপনাদের আছে এবং সেভাবে আমরা এই প্রতিটি অ্যাডজাস্টমেন্ট ইনপুট দিচ্ছি। আপনারা সেভাবে আপনাদের চিন্তা ভাবনাটা রাখবেন যে প্রতিটি আইটেম আমাদেরকে ডাবল করতে হচ্ছে। তাহলে এখন আমরা যদি যাই, আমরা ফার্নিচার এন্ড ফিকচার শেষ করলাম, প্লান্ট এন্ড মেশিনারি শেষ, রেন্ট ফর দি মান্থ অফ ডিসেম্বর। এটা ডিসেম্বর মাসের 1 মাসের রেন্ট অ্যামাউন্টিং টু টাকা 6,000 ইজ আনপেইড। আনপেইড মানে কি? আনপেইড মানে এটা এখনো পেমেন্ট করা হয়নি, অর্থাৎ বকেয়া। তাহলে রেন্টের যে নেচার, এই রেন্টের যে হেড, এই হেডটার নেচারটা যদি আমি অ্যানালাইসিস করি, ডেফিনেটলি এটা আমার জন্য ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার হিসাবে আমার ট্রায়াল ব্যালেন্সে আছে। এই যে ট্রায়াল ব্যালেন্সে আছে এবং ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার যেহেতু, সেটা আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে অলরেডি ইনপুট দিয়ে ফেলেছি, যেহেতু আমরা ট্রায়াল ব্যালেন্সের কাজ শেষ করে। এই যে দেখেন রেন্ট, আমরা রেন্টের অ্যামাউন্টটা একটা জায়গায় রেখেছি যাতে আমাদের অ্যাডজাস্টমেন্টটা কি করতে পারি? অ্যাডজাস্ট করতে পারি। তাহলে অ্যাডজাস্টমেন্টের নেচারটা একটু দেখি। অ্যাডজাস্টমেন্টের নেচারটা যদি দেখি, রেন্ট ফর দি মান্থ অফ ডিসেম্বর 2025 অ্যামাউন্টিং টু টাকা 6,000 ইজ স্টিল আনপেইড। আনপেইড মানে কি? আপনার বিজনেসের একটা খরচ হয়েছে কিন্তু পেমেন্ট করেন নাই। তাহলে কি করতে হবে? আপনার অবশ্যই এই খরচটা দিতে হবে। আপনার যে খরচটা এখানে শো হচ্ছে সেটা আন্ডারস্টেটেড,
অর্থাৎ আপনার প্রকৃত প্রফিট অ্যান্ড লস বের হয়ে আসবে না। আপনার প্রকৃত প্রফিট অ্যান্ড লস যদি বের করতে চান, তাহলে অবশ্যই আপনার সমস্ত খরচ পারফেক্টলি যত টাকা হওয়ার কথা তত টাকা আমাকে দেখাতে হবে। আনপেইড মানে কি দেন নাই? তাহলে আপনি দিয়েছেন কত? 18,000 টাকা। 18,000 টাকার মধ্যে এখনো 6,000 টাকা আপনার কি আছে? আনপেইড আছে। আনপেইড যদি থাকে তাহলে অ্যাকচুয়াল রেন্টটা বের করার জন্য এটা আপনার কি করতে হবে? অ্যাড করতে হবে। অ্যাড আমরা যে ভাষায় লিখেছি সেই ভাষায় লিখি আনপেইড রেন্ট কত টাকা? 6,000, 24,000 টাকা। যেহেতু আমার এখানে আর কোনো ঘর রাখি নাই, তাহলে ধরে নিতে হচ্ছে এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই। তাহলে আমি যদি অ্যাড করি আমরা, তাহলে টোটাল করলে আমার 24,000 টাকা হয়। এটা অ্যাড কেন করেছি? আমার যে পরিমাণ এক বছরে রেন্ট পেমেন্ট করার কথা, তার মধ্যে আমার 6,000 টাকা আমার পেমেন্ট করি নাই। পেমেন্ট যদি না করে থাকি তাহলে এখানে রেন্ট যেটা শো করা হচ্ছে সেই রেন্টের অ্যামাউন্টটা আমার প্রকৃত চিত্র আমার আসে নাই। তাহলে প্রকৃত চিত্র আসতে হলে তাহলে অবশ্যই 6,000 টাকা আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমরা তো জানি প্রতিটি অ্যাডজাস্টমেন্ট দুবার যাবে, মিনিমাম দুবার যাবে, অথবা 4 বার যাবে, অথবা সর্বোচ্চ 6 বার যাবে সোল ট্রেডারশিপ ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে। তাহলে এটা তো একবার লিখলাম। তাহলে যেই টাকা আপনি দেন নাই, যেই টাকা আপনি দেন নাই, তাহলে সেটা আপনার জন্য কি? আপনার জন্য অবশ্যই একটা লায়াবিলিটি। লায়াবিলিটি যদি হয়ে থাকে তাহলে লায়াবিলিটি আমরা কোথায় লিখি? আমরা ব্যালেন্স শিটে লিখি। ব্যালেন্স শিটে যাতে লায়াবিলিটি পাশে লিখি, দেখে আনপেইড রেন্ট, আনপেইড রেন্ট কত টাকা? 6,000। আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপর দেখতে পাচ্ছি আমরা আউট অফ দি ইন্স্যুরেন্স প্রিমিয়াম 3,000 ইজ প্রিপেইড। প্রিপেইড, এই যে প্রিপেইড, প্রিপেইড মানে কি? যা পেমেন্ট করেছেন তার আরো বাড়তি দিয়ে দিয়েছেন। কোথায়? ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আউট অফ দি ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, যত টাকা পেমেন্ট করেছেন, 3,000 ইজ প্রিপেইড। প্রিপেইড মানে অ্যাডভান্স ফর দ্য নেক্সট ইয়ার। তাহলে যেই টাকাটা আপনি পেমেন্ট করেছেন ঠিকই এই বছর, কিন্তু এইটার মেয়াদ, এটা ডিউরেশন এই বছরের মধ্যে শেষ হবে না, এটা পরবর্তী বছরে ট্রান্সফার হয়ে যাবে। সুতরাং এই খরচ থেকে যেই বেনিফিটটা পাবো আমরা সেটা নেক্সট ইয়ারে পাবো। সুতরাং আমরা এই বছরে যেহেতু শেষ হবে না, সুতরাং আমরা ধরে নিতে হচ্ছে এটা আমার জন্য এক প্রকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচারটা আমরা কিভাবে লিখবো সেটা আমরা আস্তে আস্তে শিখি। প্রথম শিখি প্রিপেইড। প্রিপেইড মানে কি? আপনার 10 টাকা দেওয়ার কথা ছিল, আপনি 12 টাকা দিয়েছেন। তাহলে এই বছরের প্রকৃত চিত্র যদি বের করতে চান, তাহলে ডেফিনেটলি আপনার 10 টাকাকেই লিখতে হবে। 2 টাকাকে অবশ্যই আপনার এই বছরের সাথে সম্পৃক্ত নয় বিধায় এই 2 টাকা আপনাকে বের করে নিতে হবে। ঠিক তেমনি ইন্স্যুরেন্স প্রিমিয়াম যা পেমেন্ট করেছেন 9,000, তার মধ্যে 3,000 টাকা আপনার অ্যাডভান্স পেমেন্ট করেছেন। তাহলে অ্যাডভান্স পেমেন্ট করেছেন, তাহলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম যেহেতু আমাদের জন্য ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার, ডেফিনেটলি সেটা আমরা কোথায় লিখবো? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখবো। দেখেন ডেবিট পাশে লিখে অলরেডি বসে আছি। তাহলে সেটা আমরা কি করবো? অ্যাডভান্সটা কি করবো? লেস করে দেবো। লেস প্রিপেইড। প্রিপেইড, প্রিপেইড যদি হয় কয় টাকা? 3,000। 3,000 যদি হয় তাহলে আমার এখানে থাকবে কত? 6,000। আশা করি আপনারা এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম থেকে 3,000 টাকা কেন বাদ দিলাম এটা বুঝতে পেরেছেন, কারণ এটা প্রিপেইড। তাহলে প্রিপেইডের যেই অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের মেয়াদ এবছর শেষ হচ্ছে না বিধায় এটা আমার জন্য এক প্রকার কারেন্ট অ্যাসেট হিসাবে আমাকে লিখতে হবে। তাহলে কারেন্ট অ্যাসেট কোথায় লিখবো? আমরা এখানে লিখবো। তাহলে এটা লিখবো আমরা কি? প্রিপেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম কত টাকা? 3,000। এটা অ্যাসেট কেন হলো? অ্যাডভান্স এক্সপেন্ডিচারের কারণে আমার এই খরচটা এক বছরের মধ্যে শেষ হয়নি। এই কারণে পরবর্তী বছরে যেহেতু ট্রান্সফার হচ্ছে, এইটার বেনিফিট আমি পরবর্তী বছরেও পাবো। সুতরাং যেই খরচের বেনিফিট এক বছরের চাইতে বেশি দিন অবস্থান করবে, সেই খরচটাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি। সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার আমার বিজনেসের জন্য অ্যাসেট হিসাবে লিখতে হবে। এখন আমরা দেখছি স্যালারি ফর দি মান্থ অফ ডিসেম্বর আউটস্ট্যান্ডিং টাকা 10,000
আর আউটস্ট্যান্ডিং মানে কি? আউটস্ট্যান্ডিং মানে ডিউ, আনপেইড, বকেয়া। এই যে এখানে আনপেইড লিখেছিলাম না রেন্টের জন্য, ঠিক সেম জিনিস, আউটস্ট্যান্ডিং সেম কথা। তাহলে স্যালারিজ ফর দ্য মান্থ অফ ডিসেম্বর 10,000 আর আউটস্ট্যান্ডিং। তাহলে স্যালারিজ আমরা কোথায় লিখি? স্যালারিজ আমরা জানি এটা আমাদের জন্য ইনডাইরেক্ট রেভিনিউ এক্সপেন্ডিচার, এবং এটা অবশ্যই আমাদের বিজনেসের জন্য একটি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি আমি যাই, তাহলে দেখতে পাবো ডেবিট আইটেম, ডেবিট দিকে পাচ্ছি এই যে স্যালারি। স্যালারি যেহেতু আউটস্ট্যান্ডিং বলেছে, আউটস্ট্যান্ডিং মানে কি? বকেয়া। যত টাকা দেওয়ার কথা ছিল তার চেয়ে কম দিয়েছেন। তাহলে প্রকৃত চিত্র, অ্যাকচুয়াল সিনারিও যদি আপনি আইডেন্টিফাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আউটস্ট্যান্ডিং গুলো অ্যাড করতে হবে। অ্যাড আউটস্ট্যান্ডিং। কত টাকা? কত টাকা আমরা একটু দেখি কত টাকা। স্যালারিজ দেখতে পাচ্ছি 10,000 টাকা, 10,000 টাকা আমাদের জন্য অ্যাড করতে হবে। তাহলে কত টাকা হবে? 60,000 টাকা হবে স্যালারি। এই আইটেমটা কয়বার লিখলাম? একবার লিখলাম। তাহলে আরেকবার লিখতে হবে। যে খরচ আপনার দেওয়ার কথা দেন নাই, তাহলে সেটা আপনার জন্য অবশ্যই দিতে হবে। তাহলে দিতে হলে আমাদের সেটা কোথায় লিখতে হবে? লায়াবিলিটি পাশে দিতে হবে। যেই টাকাটা ভবিষ্যতে আমাকে দিতে হবে এবং সেই টাকাটা যদি আমি বাধ্য, তাহলে সেটাকে বলি আমরা লায়াবিলিটি। লায়াবিলিটির পাশে আমরা এখানে লিখবো আউটস্ট্যান্ডিং স্যালারি। কত টাকা? 10,000। 10,000 বুঝলাম। ফার্দার ব্যাড ডেটস অ্যামাউন্টিং টু টাকা, ফার্দার অর্থাৎ এডিশনাল, ফার্দার ব্যাড 5,000 টু বি রিটার্ন অফ মানে কমিয়ে ফেলা ফ্রম সানডে ডেটর্স। স্পষ্ট করে বলি, এই টাকাটা আমার পাওয়ার কথা ছিল, যখন পাবো ভবিষ্যতে সেটাকে বলেছিলাম আমরা কারেন্ট অ্যাসেট। যেটা আমাদের সানডে ডেটর্স নামে আছে। সানডে ডেটর্স থেকে আমরা টাকাটা পাবো না, তাহলে ডেটর্স আমার কমে যাবে। ডেটর্স মানে কি? যার কাছ থেকে আমি টাকা পাবো। আর ক্রেডিটর্স মানে কি? যাকে আমার টাকা দিতে হবে। তাহলে যার কাছ থেকে টাকা পাবো, তার কাছ থেকে যদি টাকা না পাই, তাহলে আমার ওই পরিমাণ ডেটর্স কমে যাবে। তাহলে ওই পরিমাণ ডেটর্স কমাতে হলে ডেটর্স কোথায় থাকবে? বাই নেচার ডেটর্স হচ্ছে আমাদের জন্য এক প্রকার কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কোথায় লিখি আমরা? ব্যালেন্স শিটে লিখি। কারেন্ট অ্যাসেট দেখতে পাচ্ছেন এই যে সানড্রি ডেটর্স, সানড্রি ডেটর্সে লিখবো লেস ব্যাড ডেটস। কয় টাকা? ব্যাড ডেটস কয় টাকা? 5,000 টাকা। খেয়াল করে দেখেন, এখানে আমি আরেকটা জায়গা রেখে দিয়েছি, তার মানে কি এখানে আরো একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। তাহলে 75,000 টাকা থেকে যদি 5,000 টাকা যায়, তাহলে 70,000 টাকা রেখে দিলাম। দেখেন আমি এটা বাইরে আনি নাই কেন? আমার এখানে আরো একটা ঘর বাকি আছে, এই কারণে আমার আরো একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। তাহলে ব্যাড ডেটস, এটা আমার অ্যাসেটের ভ্যালু কমিয়ে দিলাম। তাহলে এইটা তো আমার জন্য লস। লস না? লস হলে কোথায় লিখতে হবে? ডেফিনেটলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাকে লিখতে হবে ডাবল এন্ট্রি দেওয়ার জন্য। তাহলে এই যে ব্যাড ডেটস নামে একটা অলরেডি হেড আছে, তাহলে এটা আমার কি হবে? এটা আমার ব্যাড ডেটস এর পরিমাণ বাড়িয়ে দিল। তাহলে এডিশনাল ব্যাড ডেটস কত টাকা? 5,000। টোটাল করলে কত হয়? 9,000। খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে একটা ঘর রেখেছি, তার মানে এখানের মধ্যে আরো একটা আইটেম আসবে ভবিষ্যতে। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পেরেছেন। ক্রিয়েট এ প্রভিশন ফর ডাউটফুল ডেটস at the rate of 5% on the closing doubtful debts। খুব মনোযোগ দিয়ে ক্লোজিং ব্যালেন্স অফ দি সানডে ডেটস। ডাউটফুল ডেটস মানে কি? যেই টাকাটা প্রকৃতপক্ষে আপনার লস হয়নি, কিন্তু আপনি গ্যাস করছেন, আপনি প্রেডিক্ট করছেন, পারসেপশনের মাধ্যমে আপনি প্রোঅ্যাক্টিভলি একটা লসকে আপনি পারসিভ করছেন, আপনি প্রোঅ্যাক্টিভলি একটা ফোরকাস্ট করছেন যে আপনার ডেটর্স যা আছে সেখান থেকে আরো 5% আপনার লস হওয়ার সম্ভাবনা আছে। তাহলে লস যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের কনজারভেটিজম, ল অফ কনজারভেটিজমের কারণে, অ্যাকাউন্টিং অলওয়েজ ল অফ কনজারভেটিজম ফলো করে। কনজারভেটিজমের কারণে আমাদের কি করতে হবে? যে সানডি ডেটর্স আছে, সেই সানডি ডেটর্স এর উপর একটা এফেক্ট এটা দেখাতে হবে। এই এফেক্টটা আমরা কিভাবে দেখাবো একটু দেখি। তাহলে সানডি ডেটর্স কোথায় থাকে? আমরা জানি এটা কারেন্ট অ্যাসেট।
সানডি ডেটর্স আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমার রিমেইনিং ব্যালেন্স আছে 70,000, এখান থেকে আরো 5% আমার প্রভিশন করতে হবে, লেস ব্যাড ডেটস, প্রভিশন ফর ব্যাড ডেটস। কত পার্সেন্ট? আমরা 5% জানি, তাই না? 5% আমরা অ্যাপ্লাই করলে কত টাকা আসবে? 3,500। ক্যালকুলেটর অ্যাপ্লাই করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে হচ্ছে। আমরা যদি এটা মাইনাস করি তাহলে কয় টাকা দাঁড়ায়? আমরা এখন বাইরে নিয়ে আসবো 66,500। এখন বাইরে নিয়ে আসবো কেমনে? আমরা প্রবলেমটা পড়ার সময় কোনটার সাথে কয়টা অ্যাডজাস্টমেন্ট হবে সেটা আইডেন্টিফাই করেছিলাম, এবং সানডি ডেটর্স এর সাথে আর ঘর নাই মানে আমার আর কোনো ধরনের চিন্তা করতে হবে না, আমরা এটা সরাসরি বাইরে নিয়ে যাব। তাহলে এই যে প্রভিশন, তাহলে প্রভিশনটা আমরা করি কোত্থেকে? প্রভিশনটা করি প্রফিট থেকে। ইনফ্যাক্ট প্রভিশনটা করি আমাদের বিজনেসের যেই প্রফিট হওয়ার কথা সেখান থেকে কেটে রেখেই আমি প্রভিশনটা করি। যেহেতু আমাদের এই প্রভিশন কোনো অবস্থাতেই আমাদের বর্তমানে কোনো ধরনের ব্যালেন্স নাই, সুতরাং এই প্রভিশনটা নিয়ে আমাদের ফার্দার অন্যভাবে চিন্তা করার এই মুহূর্তে সুযোগ নাই। আমরা আরো অনেকভাবে প্রভিশন নিয়ে চিন্তা করব, এন্ট্রি দিব, শিখব, কিন্তু প্রিলিমিনারি স্টেজে আমরা এই প্রভিশনটা স্ট্রেট ফরওয়ার্ড শিখব, যে এটা আমার জন্য একটা প্রিডিক্টেড একটা লস আমি মাইনাস করলাম, এটা যেহেতু লস, আমি লসের সাথে কি করব? অ্যাড করে দেব, অ্যাড provision for bad debts 3,500, তাহলে 12,500 টাকা আমার টোটাল ব্যাড ডেটস এন্ড ব্যাড ডেটস প্রভিশন হিসেবে রইল। এই টাকাটা আলটিমেটলি আমার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে কি হবে? ডিডাক্ট হয়ে যাবে। তাহলে এই প্রভিশন নিয়ে আমরা আরো অনেক ধরনের কনসেপ্ট শিখবো, আপনারা ধৈর্য ধরে আমার কথাগুলো আস্তে আস্তে বুঝতে চেষ্টা করবেন। এখন আসি আমরা, আচ্ছা এটা একটু বুঝিয়ে দেই। প্রভিশন ফর ব্যাড ডেটস আমার এখানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট আসলো কেন? এটা আমাদের একটা প্রিডিক্টেড লস, অর্থাৎ আমরা একটা ফোরকাস্ট করলাম এত টাকা লস হতে পারে, এটার জন্য আমি একটা প্রভিশন ক্রিয়েট করলাম, এবং আমরা ব্যালেন্স শিটে ডেটর্স থেকে মাইনাস করে দিলাম। তারপরে বলছে গুডস কস্টিং টাকা 8,000 were taken by the proprietor, goods taken by the proprietor for personal use. পার্সোনাল ইউজ মানে কি? মালিক বিজনেস থেকে গুডস নিয়ে খেয়ে ফেলছে, সোজা কথা, সোজা বাংলা। মালিক যা কিছু বিজনেসে আনে প্রত্যেকটা তার জন্য ক্যাপিটাল, আর যা কিছুই নিয়ে যায় প্রত্যেকটা তার ক্যাপিটাল খেয়ে ফেলা। তাহলে এই যে টাকা নিয়ে যায় বা গুডস নিয়ে যায় বা বিভিন্ন জিনিস নিয়ে যায় বিভিন্ন ইস্যুতে, সেগুলোকে আমরা ড্রয়িংস নামে চিহ্নিত করে থাকি। সচরাচর সারা বছর যখন আমরা ট্রানজেকশন দেই, যখন জার্নালাইজ করি, তখন সেটাকে আমরা ড্রয়িংস অ্যাকাউন্টকে ডেবিট করি। কিন্তু আমরা যেহেতু এখন ফাইনাল অ্যাকাউন্ট করছি, আমরা ফাইনালি এটা সরাসরি পোস্টিং দিয়ে দিব। আমার কাছ থেকে গুডস নিয়ে চলে গেছে, এটা অ্যাডজাস্টমেন্টটা আসার কারণ হচ্ছে এই গুডস এর হিসাবটা আমরা কোথাও জার্নালাইজ করি নাই, যার কারণে ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে আমাদের চোখে পড়লো যে মালিক তো গুডস নিয়ে চলে গেছে, এটা কোনো জায়গায় আমার জার্নালে লেখা হয়নি, সুতরাং আমার এই ট্রায়াল ব্যালেন্সও এটা আসে নাই আলটিমেটলি, তাহলে আমাকে তো এটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমরা এটা সরাসরি আমরা ড্রয়িংস নামে আমরা কি করব? মালিকের ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো। আমরা যেহেতু ড্রয়িংস নামে আমরা অলরেডি যেটা আমাদের হিসাব করছিলাম ওটা মাইনাস করেছি, এই ড্রয়িংসটা আমাদের এডিশনাল ড্রয়িং, লেস গুডস ড্রয়িং, গুডস ড্রয়িং নামে লিখি কত টাকা নিয়ে গেছে? 8,000। তাহলে আমরা যদি 8,000 টাকা যদি আমরা এখান থেকে কি করি? মাইনাস করি, তাহলে কত টাকা হয়? 2,77,000 টাকা আমার ব্যালেন্স থাকে। তাহলে গুডস ড্রয়িং কি নিয়ে গেছে? গুডস। খুব মনোযোগ দিয়ে দেখেন, বিজনেস থেকে তার মার্চেন্ডাইজ গুডস নিয়ে চলে গেছে। মার্চেন্ডাইজ গুডস এর হিসাব নিকাশ কোথায় রাখছি? আমরা ট্রেডিং অ্যাকাউন্টে রাখছি। মার্চেন্ডাইজ গুডস আমরা সবসময় কোন দিকে রাখি? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে রাখি, ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে রাখি। তাহলে এখান থেকে লিখবো লেস গুডস ড্রয়িংস, কত টাকা? 8,000। আর জায়গা নাই, মানে আমার এখানে
আমার এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট নাই, তাহলে আমার 2,50,000 টাকা থেকে 2,50,000 টাকা থেকে আমি যদি 8,000 টাকা বাদ দেই ইকুয়ালস টু 2,50,000 মাইনাস 8,000 বাদ দেই, তাহলে 2,42,000 টাকা আসে। খেয়াল করে দেখেন, ব্যালেন্স শিটে আমি ড্রয়িংস নামে বাদ দিয়েছি গুডস ড্রয়িং। কেন? মালিক যা কিছু নিয়ে চলে যাবে সবগুলো তার ক্যাপিটাল খেয়ে ফেলবে, এই যে ক্যাপিটাল মাইনাস করে দিলাম। আবার এই পণ্যটা আমার মার্চেন্ডাইজ গুডস নিয়ে গেছে, এই কারণে আমার পারচেসকৃত পণ্য কমে গেছে, এই কারণে আমার এটা কি করলাম, মাইনাস করলাম। আমরা যখন এই অ্যাডজাস্টমেন্ট গুলো নিয়ে জার্নাল দিতে বলবো, অ্যাডজাস্টিং এন্ট্রি, তখন আমরা জার্নাল কিভাবে দিব আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে শিখবো। তবে আমি আপনাদেরকে অ্যানালাইটিক্যাল কনসেপ্টে প্রতিটি বিষয়ে প্র্যাকটিক্যালি কিভাবে আমাদের চিন্তা করতে হবে, সেই চিন্তার লাইন আপটা কি, সেইভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল, খুব মনোযোগ দিয়ে দেখেন। প্রোভাইড ইন্টারেস্ট অন ক্যাপিটাল পার অ্যানাম ফর দি ফুল ইয়ার্স। ক্যাপিটাল কে দেয়? মালিক দেয়। মালিক কাকে দেয়? বিজনেসকে দেয়। আমি কার হিসাব রাখছি? বিজনেসের। তাহলে বিজনেস মালিককে ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিবে। আবার শুনেন, বিজনেস মালিককে ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট দিবে। তাহলে এই ইন্টারেস্টের টাকা মালিক বিজনেস থেকে পাবে, সাথে ক্যাপিটালের টাকাও পাবে। তাহলে ক্যাপিটালও পাবে, ক্যাপিটালের ইন্টারেস্টও পাবে। তাহলে ধরে নিতে হচ্ছে বিজনেস ক্যাপিটালের উপরে যা ইন্টারেস্ট দিয়ে থাকে মালিককে, সেই ইন্টারেস্টের অ্যামাউন্টটা তার ক্যাপিটালের সাথে যোগ করে দিলেই তো হয়। অর্থাৎ সে এখনই তো টাকা নিয়ে যাচ্ছে না, যখনই সে ক্যাপিটালটা নিয়ে যাওয়ার জন্য আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশন দিবে বা আমার কাছ থেকে বিজনেস থেকে, তাহলে তার মালিকানা যদি উইথড্র করে নিয়ে চলে যেতে চায়, তখন ক্যাপিটালের সাথে ইন্টারেস্টের টাকাও একসাথে দিয়ে দিব। তাহলে আসি আমরা এটা কিভাবে আমরা অ্যাকাউন্টস ফর করবো একটু দেখি। ক্যাপিটাল কোথায় লিখি? আমরা এই যে ব্যালেন্স শিটে লিখি। ব্যালেন্স শিটে লিখি। তাহলে ব্যালেন্স শিটে যদি লিখে থাকি, তার ক্যাপিটাল কত টাকা ছিল? 3 লাখ টাকা ছিল। 3 লাখ টাকার কত পার্সেন্ট? 6%। 6% যদি হয়, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তাহলে আমার বিজনেসের জন্য একটা খরচ, কিন্তু মালিকের জন্য এটা এক প্রকার ক্যাপিটাল। তাহলে ক্যাপিটালের সাথে অ্যাড করে দিব, অ্যাড ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা? at the rate of 6%, at the rate of 6%। 6% তাহলে কত হবে? ক্যালকুলেটর যদি ইউজ করেন তাহলে আমার যতটুকু ধারণা 18,000 টাকা হবে। 18,000 টাকা হবে। 18,000 টাকা হবে। তাহলে 18,000 টাকা যদি হয়, তাহলে এইটার পরে আরো কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট আসবে। অ্যাডজাস্টমেন্ট আসবে। অ্যাডজাস্টমেন্ট আসবে কিভাবে? আমি একটু আরেকটা অ্যাডজাস্টমেন্ট আসবে, অ্যাডজাস্টমেন্ট না, আরেকটা এডিশন আসবে। ইনফ্যাক্ট এডিশন অথবা সাবট্রাকশন এটাকে বলি আমরা। এটাকে বলি আমরা নেট প্রফিট অথবা নেট লস। তাহলে এটার জন্য একটা জায়গা রাখলাম। এই যে ক্যাপিটালের উপরে যে ইন্টারেস্টটা নিচ্ছি আমরা 6%, এটা আমরা কনভেনশনালি ওপেনিং ক্যাপিটালের উপরে আমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ধরতে হয়। তাহলে 2,77,000 টাকার সাথে 18,000 টাকা যদি আমি 18,000 টাকা যদি আমি কি করি, অ্যাড করি, তাহলে এটা অবশ্যই আমার অ্যাড করতে হবে। অ্যাড যদি করি, অ্যাড করলে কত টাকা হবে? এই এত টাকা হবে, 2,95,000, 2,95,000 টাকা আমার ক্যাপিটাল হয়ে গেল, মালিকের নিকট বিজনেসের একটা লাইবিলিটি হয়ে গেল। তাহলে এই যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কার জন্য? বিজনেসের জন্য কি? এটা এক প্রকার খরচ। খরচটা আমরা অবশ্যই আমরা খরচের খাতায় লিখবো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কত টাকা? 18,000 টাকা। 18,000 টাকা খরচ। খরচের খাতায় লিখলাম ডেবিট পাশে। খরচ যেহেতু আমাদের, এক্সপেন্ডিচার যেহেতু আমাদের জন্য, রেভিনিউ এক্সপেন্ডিচার প্রতি বছর দিতে হবে। এখন আমরা দেখব নেক্সট জার্নাল, সরি, অ্যাডজাস্টমেন্টটা কি। দি ম্যানেজার ইজ এন্টাইটেলড অন এ কমিশন অফ 10%
on the net profit before charging such commission. Before এবং after এই দুইটা শব্দের সাথে এই কমিশনের একটা যোগসূত্র আছে। যখন আফটার শব্দটা আসবে তখন কিভাবে আমরা করব সেটা আমরা পরে শিখবো। আমরা বিফোরটা মানে স্ট্রেট ফরওয়ার্ড, যেভাবে আমরা ডেপ্রিসিয়েশন তৈরি করেছি, এই যে ইন্টারেস্ট ক্যাপিটাল তৈরি করেছি, আমরা প্রভিশন তৈরি করেছি, ঠিক তেমনি আমরা সরাসরি পার্সেন্টেজটা অ্যাপ্লাই করে দিয়ে আমরা কমিশনটা তৈরি করব। তাহলে কমিশন কিসের উপর তৈরি করা হবে? নেট প্রফিটের উপর। এই যে নেট প্রফিট, তাহলে নেট প্রফিট তো এখনো করি নাই, তাহলে নেট প্রফিটটা আগে আমাকে শ্যাডো একটা নেট প্রফিট তৈরি করতে হবে। পরবর্তীতে যখন নেট প্রফিটটা হবে তখন সেটার উপর আমরা 10% কমিশন কাকে দিব? ম্যানেজারকে দিব। তাহলে তখন আমরা এই কমিশনটা বাদ দিয়ে ফাইনাল একটা নেট প্রফিট রেডি করব। তাহলে সেটা কিভাবে করব আমরা পরবর্তী ভিডিওতে শিখব, এবং আমাদের ফাইনাল অ্যাকাউন্টটা পরিপূর্ণভাবে আমরা সমাপ্তির দিকে এগিয়ে যাব, এবং আরো কনসেপচুয়াল বিষয়গুলো আমি আপনাদের সাথে আবার আলাপ করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।